আজকের ডেটে যিনি হেমন্ত বাবু আসেন আমার সিএম মাননীয় মুখ্যমন্ত্রী, তাই কিভাবে শারদার থেকে গিয়া হোয়াইটম্যান মানুষ হয়ে গেল, তাইনের যে তো কেলেঙ্কারি আছে, আজকে যে 12,000 বিঘার কথা উঠতেছে বা বিভিন্ন ধরনের কথাবার্তা আইতেছে, কিছু আছে থেকে তো আছে। আজকে শিলচর স্টেট ফেডের জায়গা, একটু খবর নিবা। নমস্কার, আপনারা দেখরা দ্য পডকাস্ট শো বাই সর্বভারতীয় সিলেটি ফোরাম, যে পডকাস্টে আমরা কথা কই সমাজ, রাজনীতি, উন্নয়ন আর এই বরাক উপত্যকার ভবিষ্যৎ নিয়ে। আজকের এই এপিসোড বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ বিধানসভা ইলেকশন আসন্ন। আর এই পরিস্থিতিতে আমরা রাজনীতি, নেতৃত্ব, বিশ্বাসযোগ্যতা সবকিছুই আবার নতুন করিয়া প্রশ্নের মুখে। আমরা আজকের অতিথি বরাক উপত্যকার খুবই একজন জনপ্রিয় মুখ, ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন বরিষ্ঠ নেতা আর কাছাড় জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি শ্রী তমাল কান্তি বণিক। স্যার, ওয়েলকাম টু আওয়ার শো। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রথমে ধন্যবাদ আপনার এত বিজি স্কেডিউল থেকে আমরা একটু সময় দেওয়ার লিগা। প্রথমেই আমি আপনার জানতে চাইব যে রাজনীতিতে আপনি কি করে আইলা, আর কংগ্রেস পার্টিরে চুজ করার পিছনে কি কারণটা আছে? প্রথমে ধন্যবাদ জানাই সিলেটি ফোরাম রে যে আজকে আমার আমন্ত্রণ করার লাগিয়া। অ্যাকচুয়ালি ইট অল স্টার্টেড যখন ধরুন আমি কলেজে পড়ি। ইট ওয়াজ ইয়ার 1991, যখন আমি জিসি কলেজে এনএসওয়াই ক্যাডারে আমি সেইখানে জেনারেল সেক্রেটারি চুজ করা হয় আমার, এবং আমি ইলেক্টেড হই। তারপরের থেকেই আমার জার্নি শুরু ইন এ সেন্স। আর সবচেয়ে বড় কথা যে ভারতবর্ষর মতো দেশে, যেখানে আমিও কোয়েড স্কুলে পড়াশোনা করি আইসি, এবং সেখানে নানা ধর্ম, নানা ভাষার মানুষ পড়াশোনা করছে, যদিও আমি হোলি ক্রস থেকে স্কুলিং করছি আমার, তো সেই সময় থেকে আজকে নাগারাও আমার লগে বইছে, আর মিসিংরাও আমার লগে এক চেয়ারে, খাসিরাও বইছে। তো সেইভাবে আমরা বড় হয়েছি, এবং যে আইডিওলজিটার উপরে বেস করিয়া ভারতবর্ষ গড়ছে ওভারঅল, এই যে আমরা ইউনিটি ইন ডাইভার্সিটি কই, ওইখান থেকেই কিছুটা অনুপ্রাণিত হইয়া, যেহেতু কংগ্রেসের আদর্শটা এরকমই যে সবাই নিয়ে চলা এবং হিউম্যানিটিটারে আগে প্রাধান্য দেওয়া, কারণ মানুষরে মানুষ হিসাবে ভাবাটাই সবচেয়ে বড় প্রাধান্যর জিনিস। এবং সেই জায়গার থেকেই আমারে যখন জিসি কলেজে এনএসওয়াই আমি যখন ফার্স্ট নিজেরে ভর্তি হই আর কি, ইন এ সেন্স যখন মেম্বারশিপ নেই, তখন ওই আইডিওলজিটাই কাজ করছে। আর তারপর থেকেই জার্নি শুরু, আর সেই হিসাবেই চলে আজকে অব্দি। আপনারে যখন কাছাড়ের কংগ্রেসের দায়িত্ব দেওয়া হয়েছে, তখন পার্টি একটা ক্রাইসিসের সিচুয়েশনে আছিল, একটা ভাঙ্গন ধরে গেছিল তখন আপনার পার্টির মধ্যে। এরকম সময়ে আপনার সিলেকশনের উপরেও পার্টির মধ্যেই একটা মতভেদ আছিল। এইরকম সিচুয়েশন আপনার এটা কিরকম চ্যালেঞ্জিং আছে আপনার কাছে পুরো ব্যাপারটা? দেখুন, যে প্রত্যেকটা জিনিসে যখন ঘটে তার কিছু কনটেক্সট থাকে, এমনি তো পট করে কোনো জিনিস ঘটে না। তো সেই জার্নির থেকে যখন শুরু হইয়া আলটিমেটলি 97 অব্দি আমি এনএসও এর ভাইস প্রেসিডেন্ট আসলাম। তারপরে কিছু ক্ষেত্রে আমি আবার পলিটিক্স থেকে একটু নিজের সরাই রাখছিলাম। 2009-এ আবার কমিশনার হই, মানে পুরো সদস্য একজন নির্বাচিত হই। তারপরে আবার সেই জার্নি শুরু হয়। তখন থেকে সংগঠনের প্রতি এবং সংগঠনরে ঠিকঠাক করিয়া রাখা, এটা হলো মেইন দায়িত্ব। যে কোনো দল আগে বাড়বো যখন তার সংগঠন ঠিক থাকবো। যাই হোক, যে টাইমে আমি আমার দলে 2021-এ যখন আমি অ্যাপ্লাইও করছি না বিধানসভা খেলার লিগা, তখন আমার দল ভাবছে যে হেরে দিয়া কাজ হইব হয়তো। তো সেই হিসাবে দলের কথা আগে চিন্তা করিয়া সেই হিসাবে সেই টাইমে খেলছি। নেক্সট ফেজে যখন আমার শিলচর জেলা কংগ্রেসের সভাপতি হিসাবে বাছাই করা হইলো, বা তারা চিন্তা করলো উপর মহল থেকে, তো সেই সময় ডামাডোল অবস্থায় শিলচর জেলা কংগ্রেসের অবস্থা, এবং সেই সময় মানে নিজের চ্যালেঞ্জিং মনে হয়েছে যে ওই টাইমটাতে ধরতে লাগে ইন এ সেন্স। যদিও আমার টেনিওর খুব কম, 9 মাস থেকে 10 মাসের টেনিওর আসলো, এবং সেই সময় আমরা এই শিলচর জেলা কংগ্রেসের থেকে হাত সে হাত জোড়ো যাত্রা করছিলাম আমরা শিলচরের 7টা কনস্টিটুয়েন্সিতে, এবং এক একটা যাত্রাতে আমরা মোটামুটি 11.5, 12 কিলোমিটার, 13 কিলোমিটার ওয়াকিং আসলো প্রত্যেকটা কনস্টিটুয়েন্সিতে। এবং সেই সময় আমরা যদিও আমরা এই 9-10 মাস টেনিওরে
আমরা আসাম প্রদেশ কংগ্রেস কমিটি বা এআইসিসি আমরা কোনো নতুন করিয়া কোনো অর্গানাইজেশনাল অ্যাক্টিভিটিস যারা পুরানা আসলো যার যার লেভেলে, মানে অর্থাৎ এনএসওয়াই প্রেসিডেন্ট কইন, ইউথ কংগ্রেস প্রেসিডেন্ট কইন, বা যে কমিটিটা বানাইবার যে একটা ফোরাম থাকে, এই কমিটিটা কিন্তু আমরা অ্যাপ্রুভ পাইছিলাম না ওই মোমেন্টে। অবভিয়াসলি যে কোনো পলিটিক্যাল দলেই একটা মিনিমাম লবিবাজি চলে। তো আমরা চিন্তাধারা আসলো যখন আমরা ঢুকছি, এবং যে কোনো কাজই করতে গেলে একলা তো সম্ভব না, এ টিম ওয়ার্ক নিডেড। তো চেষ্টা করছিলাম ওই সময় যতটা পারা যায় ততটা চেষ্টা করি আমরা আগে বাড়ছিলাম, বাড়িয়ে গিয়া বিভিন্ন প্রতিবাদ, বিভিন্ন সময় বিভিন্ন তোমার আন্দোলনে আমরা যোগদান করছি, এবং সেই সময়কার আন্দোলনের মধ্যে একটা প্রধান আন্দোলন আসলো আমরা শিলচরের মিউনিসিপাল ট্যাক্সের ব্যাপারে। তো সেই সময় এটা আমরা কংগ্রেস প্লাস একটা সিভিক ফোরাম বানাইয়া একদম শিলচরের কাছে এপিল করিয়া করা হয়েছিল যে শিলচরের কোনো মানুষ যেন মিউনিসিপাল ট্যাক্স এই হারে বৃদ্ধি হয়েছিল যাতে কেউ ট্যাক্সটা না দেয়, এবং সেটা সাড়া দিয়া মোটামুটি 6-7 মাস লাগছে আমরা, কিন্তু একটা জায়গাতেই আমরা স্ট্যান্ড করছিলাম এবং মিউনিসিপালিটি বাধ্য হয়েছে যে আমরা আরবান ট্যাক্সটা কমাই রিভোক করতে, এবং পুরানা ট্যাক্স সিস্টেম এটাই রয়েছিল। ওইটা গেল একটা। আর বাকি যেগুলো বিষয়, যেমন ওই টাইমে পার্টির ভিতরে প্রচুর ডামাডোল আসলো, প্রচুর ঝামেলা ঘাটতে লাগছে ওই টাইমে। তবে একটা জিনিস, যে কোনো কাজ করতে গেলে বা যে কোনো সংগঠনের ঠিকঠাক করতে গেলে ইউ নিড এ মিনিমাম অফ 2-3 ইয়ার্স। তো 2-3 বছর ছাড়া এর আগে তুমি কোনো জায়গায় একটা স্ট্রেট করতে পারতা না। তো ইট ওয়াজ ভেরি শর্ট টাইম ফর মি। সেম ওয়াজ দ্য কেস ইন ওয়েন আই ওয়াজ দ্য চেয়ারম্যান অফ শিলচর মিউনিসিপাল বোর্ড, যে আই গট অনলি 9 to 10 months টাইম। তো 9-10 মাসে তো সম্ভব না, তার মধ্যে যতটা করার চেষ্টা। কিন্তু যে কোনো কাজ করতে গেলেই এটা আপস অ্যান্ড ডাউনস তো থাকবোই, বাট ইউ হ্যাভ টু টেক ইট এজ এ চ্যালেঞ্জ, এন্ড তুমি করতে লাগে। ইউ হ্যাভ টু হ্যাভ দ্যাট পজিটিভ মাইন্ডসেট, যেটা আমি মনে করি। তিন তমাল বণিক আর কি, তার মানে সবসময় তার মধ্যে একটা ধারণা যে আপনার মোটোটাই হইছে যে আপনি কংগ্রেসে ইউনাইটেড রাখিয়া আপনার পার্টিটারে আগাইয়া নিয়া যাইতা, বাট দেখা গেছে ফ্যাকশনালিজম তবুও থাকি গেছে। সেটা কি তা মানে আপনার লিডারশিপ কোয়ালিটির লিমিটেশনস কইবা, নাকি এটা রিফ্লেক্টস দ্য ডিপার ইন্টারনাল স্ট্রাকচারাল ইস্যুস অফ দ্য উইদিন দ্য কংগ্রেস পার্টি? না, এটার মধ্যে একটা ব্যাপার আছে। যেমন ধরেন আপনি কইলা যে টিম তমাল বণিক, দেয়ার ইজ নো টিম তমাল বণিক। তমাল বণিকের যেভাবে চলে আজকে, তমাল বণিক কিভাবে চলে, কংগ্রেসের আইডিওলজির সামনে রাখিয়া তমাল বণিক। কংগ্রেসের আইডিওলজির যদি প্রিন্সিপালস গুলি যদি আমি নিজে আয়ত্ত না করতে পারি, আমি নিজেরই কংগ্রেসম্যান হিসেবে কইতে পারতাম না। আজকে আমি যে প্রথমেই কইলাম যে আজকে আমার কাছে সবচেয়ে প্রথম মানুষ, এবার মানুষের কিতা, মানুষের ওয়েলনেস, হের লিভিং স্ট্যান্ডার্ড, হের সবকিছু ওভারঅল, হের ওভারঅল গ্রোথ। হের ওভারঅল গ্রোথ যদি না হয় কোনো মানুষের, আমার লগে যে চলে, আজকে আমি 5 জন লয়ে চললে আমি খালি ভালো থাকলে হইতো না, আমার লগে লগে 5 জনও উত্থান হইতে লাগবে। তো ওই 5 জনের উত্থান যদি না হয়, তাইলে কিন্তু ওই আইডিওলজির কোনো মানে নাই, মানে যেটা আমি ফিল করি। তো সেই হিসাবে যে আজকে টিম তমাল বণিক বললা কিছু নাই, আইডিওলজি অফ কংগ্রেস ফলো আপ করা এবং সবরে নিয়ে একসাথে চলাটাই মূল মোটিভ আসলো। আর ফ্যাকশনাল যে বিষয়গুলো থাকে, দেখুন প্রত্যেক ক্ষেত্রেই কংগ্রেস আসলে কিতা হয়েছে, কংগ্রেস একটা পিরামিডের মতো, উপর থেকে নামছে নিচে। ঠিক আছে, আফটার ইন্ডিপেন্ডেন্স যে 1947-এর পর থেকে আপনি দেখবো উপর থেকে যে যে জিনিস পাওয়া হইতেছে ওইটাই নিচের লেভেলে করিয়া যায়। গ্রাসরুট থেকে উঠিয়া উঠিয়া গিয়া যখন বড় হয়, তখন ওইটার জিনিসগুলো বিভিন্ন দিক মানে মানে প্রশমিত হয় আর কি, আরো জোড়া লাগে, জোড়া লেগিয়া লেগিয়া হয়। তো আজকের দিনের যে মানে মেইন বিষয়টা দাঁড়াইতেছে আইয়া, যে ফ্যাকশনাল প্রত্যেক জায়গাতেই থাকবো, ফ্যাকশনাল ছাড়া তো হইতো না, একদম স্মুথ তো হইতো না। আজকে বিজেপি দল আজকে নিয়ার অ্যাবাউট 2014 থেকে রুলিং এ আছে, কিন্তু তাদের ভিতরে ফ্যাকশন আছে, ফ্যাকশন থাকবোই, প্রত্যেক জায়গাতেই থাকবো, কিন্তু তার মধ্যে তার লইয়া চলাটা হইলো মূল বিষয়। এবং আমরা চেষ্টা করছি, এবং টিল ডেট উই আর ডুইং। আজকে যদি আমার ভিতরে এই জিনিসটা না থাকতো, তো 2021-এর পরে আই ওয়াজ দ্য ফার্স্ট ম্যান যে আমি 2026-এ টিকিট চাই, কিন্তু আমি টিকিট চাইছি না, টিকিট আমি চাইছি না। আই নিউ ইট ভেরি ওয়েল যে যখন লাস্ট কংগ্রেস প্রেসিডেন্ট হয় এখানে, যে পরিমাণ প্রেশার ইট ওয়াজ দেয়ার অন মি, যে ইউ হ্যাভ টু বেল দ্য ক্যাট, তুমি যেই তুইবে আবার তুমি করতে হইবে। ইটস নট দ্যাট, ইটস অ্যাবাউট তুমি সবে
কারণ আমি যদি একটা নাট্য দলে নাটক করি আর প্রত্যেক বছর যদি সেই নাটকটার হিরোই খালি আমি হইতে লাগবো, তাহলে পুরো দলটা কেমনে বাঁচবো? এই বছর আমি নাটকের রোল করছি একটা, নেক্সট ইয়ারে বলে না তুমি এখন মেইন রোলে আও। তো এই যে এই যে মানে ক্রিয়েটিং লিডার্স এইভাবে হয়। তো এটা হচ্ছে গিয়ে আপনার ধারণা, হুম, কিন্তু আপনার পার্টির মধ্যেই হুম। এরকম অনেক সিনিয়র নেতারা আছে যারা আপনার এই চিন্তাধারার সমর্থন করছেন না, বা তার লিগাও মেবি আপনি এই কন্টিনিউয়েশনটা যেটা আপনার লিডারশিপ আপনার খুব শর্ট টার্ম আপনি পাইছেন, আপনি আপনার এতটা আগাইয়া যাইতেও দেওয়া হয়েছে না। এই যে ক্রাইসিসটা পার্টির মধ্যে শুরু হয়েছে, ভেতরে শুরু হয়েছে, এটার লিগা কিন্তু আজকে কংগ্রেস পার্টি অনেকটা পিছাই গেছে রাজনীতির ইয়েতে। দেখুন, প্রত্যেকটা সংস্থা আজকে, ইটস নট অনলি ইন পলিটিক্স, ইটস ইন এভরিওয়্যার, যেখানে দড়ি টানাটানি আছে, মানে বাঙালির মধ্যে আরো এটা বেশি, হুম হুম হুম। আমরার মধ্যে, যে আমরা কই আমরা কাকড়ার জাত, তো একজন উঠতে চাইলে আরেকজনে টান দিব। তো এটা সব জায়গাতেই থাকবো, কিন্তু তার মধ্যেই ফাইট করে যেতে হইব, তার মধ্যেই চলতে লাগবো। আজকের ডেটে যেটা সবচেয়ে বেশি দরকার আসামে এবং অল ওভার ইন্ডিয়াতে, কারণ যে ফেজ অফ ওয়ার্কে এখন বর্তমানে মানুষের মাইন্ডসেট চেঞ্জ হয়ে যায়। আপনি একদম সিম্পল একটা কথা কই, আজকে ন্যাশনালিজম, হুম। হোয়াট ডাজ ন্যাশনালিজম মিন? বিফোর ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড আফটার ইন্ডিপেন্ডেন্স। বিফোর ইন্ডিপেন্ডেন্স ইট ওয়াজ লাইক, বলে না, পেট্রিয়টিজম মিনস যে আমার ব্রিটিশারে বাগাইতে লাগবে, লাগাইতে লাগবে। একটাই আমার এজেন্ডা। আফটার ইন্ডিপেন্ডেন্স বলে না, আমার 1950-তে আমরা রিপাবলিক পাইছি, আমার কনস্টিটিউশন হয়ে গেছে, এখন কনস্টিটিউশনটারে আমি ফলো কেমনে করিয়া আর কনস্টিটিউশনটারে বাঁচাইয়া কেমনে আগে লিয়ে যেতাম, দ্যাট ইজ দেশভক্তি, ওয়ান কাইন্ড অফ ন্যাশনালিজম। আজকের ডেটে আমি এখন বিবেকানন্দের গেরুয়া কাপড়টা ধরিয়া বিবেকানন্দের আদর্শটা না ফলো করি আমি চললাম, এটা তো দেশভক্তি হইল না। এখানের মধ্যেই আরেকটা প্রশ্ন, যে আজকাল অনেকের মনের মধ্যে ধারণা এটা যে কংগ্রেসের যে মূল আদর্শ, হুম। কংগ্রেস পার্টি আজকে ওই আদর্শ থেকে পিছাইয়া গেছে, তারা অ্যাকচুয়ালি পথভ্রষ্ট হয়ে গেছে, তার আইডিওলজির এখন কোনো ঠিক নাই। আপনার কি মনে হয় এটা সত্যি, না অলরেডি তারা আইডিওলজি যেটা আছে যেটাতে স্ট্রিক্ট আছে? দেখুন, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে যার যার পার্সোনাল আইডিওলজিটা ঢুকে যায়। যখনই পার্সোনাল আইডিওলজি ঢুকে যায় তখন অর্গানাইজেশনাল আইডিওলজি অনেকখানে মাইর খাইলে। সেই ক্ষেত্রে কিন্তু আপনি সেই ক্ষেত্রে কইবা? আমি এই ক্ষেত্রে আমি কইয়া যে অনেক জায়গায় দেখা গেছে, অনেক স্টেট লেভেলে বা ন্যাশনাল লেভেলে অনেক জায়গায় মাইর খাইছে, এটা ফ্যাক্ট। তো কংগ্রেস কিন্তু পার্টি, কিন্তু এখন আমি না আপনার কিন্তু কাটিয়ে হ্যাঁ, আচ্ছা কোন, আইডেন্টিটি ক্রাইসিসে ভুগে না প্রেজেন্ট। না, কোনো সময় না কেন, কংগ্রেস যদি আইডেন্টিটি ক্রাইসিসে মানে তার মানে নিচের দিকে স্তর আইতো, তাইলে কংগ্রেস পার্টি আজকের দিনে কোনো জাতি, ধর্ম, বর্ণ বা ধরুন ভাষাভাষীর লোকরে এক লগে লইয়া চললো না নে। যদি এক লগে লইয়া চলে, দ্যাট মিনস তার আইডিওলজির জায়গাটা কিন্তু ওখানে কংক্রিট আছে। ওকে। কিছু ক্ষেত্রে একটু পার্সেন্টেজ ডাউন হইতে পারে, কিন্তু ওভারঅল দেখতে গেলে ফ্রম ইন্ডিপেন্ডেন্স অর কংগ্রেসের যেদিন থেকে জন্ম হয়েছে, কংগ্রেসের কনস্টিটিউশন হিসাবে যেদিন থেকে কংগ্রেস জন্ম হয়েছে তেদিন থেকে টিল টুডে অব্দি, আজকের ডেট অব্দিও কংগ্রেসে কিন্তু নাগারেও ডাকবে, মাররেও ডাকবে, মুসলিমরেও ডাকবে, ওবিসিরেও ডাকবে, খ্রিস্টানরেও ডাকবে। যার লিগে আপনি দেখবা আমার ঘরের সামনে যে পতাকা লাগানি আছে, আপনি চাইয়া দেখবা এই পতাকাটার মধ্যে বিভিন্ন ধর্ম অবলম্বীর সিম্বল গুলা আছে, কিটার লাগে, ওয়াই? যদিও আমি একজন 2002 থেকে পিওর বৈষ্ণব এবং 2002 থেকে একাদশী দ্বাদশী সব পালন করি আমি, ঠিক আছে? কালকে শিবরাত্রি গেছে, আমার বাড়িতে শিব পূজা হয়েছে, আমরা শিবের জন আমার বাড়িতে দেই। তো এই যে বিষয়গুলা, তুমি তোমার জায়গায় তুমি তোমার ঠিক থাকো, চোখে, কিন্তু মনুষ্যত্বের তো দাম দিতে লাগে। তো মনুষ্যত্বের দাম দিতে গিয়ে ধর্ম, কর্ম সবকিছু তো আলটিমেটলি কর্মের উপরে আইব। তুমি যা কাজ করবে তোমার লাইফে, ইট উইল কাম ব্যাক টু ইউ। এটা না যে আজকে আমি এটা করলাম আর কালকের দিনটা এটা এরকম হইতো না। উপরওয়ালা তো কেউ আসেনি, সামবডি ইজ দেয়ার। ইফ সামবডি ইজ দেয়ার, আমরা যদি বিশ্বাস করি, আমি হিন্দু হই, মুসলমান হই, খ্রিস্টান হই, পাঞ্জাবি হই, এনিবডি, যেহেতু আমরা বিশ্বাস করি, তো সেই হিসাবে একটা জায়গা মানতে লাগবো যে আমরা যে আইডিওলজিতে কংগ্রেস চলে এবং যে আইডিওলজি লইয়া কংগ্রেসে এতদিন চলতেছে, যার লিগে আজকের দিকেও কংগ্রেসের মানুষ আছে। There are people, those who are believe in the ideology of Congress. এ হয়তো ভোট না দিতে পারে একটা টাইম for the facilities he is getting from the present government, maybe.
কারণ তার স্বার্থটা এখানে জড়িত আছে। কারণ মানুষ স্বার্থের লিগে অনেক সময় অনেক কিছু সরাই নেয় নিজের লাইফ থেকে। আপনি যখন ভোটের ব্যাপারটা প্রসঙ্গটা তুলছনি, হুম। তো বিধানসভা ইলেকশন অলরেডি আই গেছে। কংগ্রেস পার্টির প্রিপারেশন কিরকম? কংগ্রেস পার্টি প্রিপারেশন বলতে ঠিকঠাক আছে, তবে আর একটু আগের থেকে হইলে আরো বেশি ভালো আসলো। এট প্রেজেন্ট যে আমরা আসাম গভর্নমেন্ট কাজ করে এই কাজটারে এই বরাক ভ্যালির উপরে বেশি ফোকাস রাখিয়া আপনার মানে তারার কাজটারে কিভাবে ইভ্যালুয়েট করবা আপনি? বরাক ভ্যালির উপরে কাজ যদি আপনি দেখেন তাইলে দেখবা ওভারঅল সিকোয়েন্সে বরাক ভ্যালির উপরে খুব একটা কাজ হন না। আপনি পার্সোনাল বেনিফিটের জায়গা যখন যাইবা তখন হয়তো দেখবা যে অরুণোদয় পাইছে, এসএইচজি গ্রুপে একটা অ্যামাউন্ট পাইছে, এইগুলা। আপনি যদি একবার চিন্তা করেন যে 2017-তে স্মার্ট সিটি ডিক্লেয়ার হয়েছে, 2026 স্মার্ট সিটি হয়েছে, হোয়াট ডাজ স্মার্ট সিটি মিন? ওইখানে লিভিং স্ট্যান্ডার্ড অফ দ্য পিপল, আমার রাস্তাঘাট দিস এন্ড দ্যাট সব মিলাইয়া, তো আমার ইফ আই এম নট বিকামিং স্মার্ট, সিটি স্মার্ট কেমন হইব? ট্রু। আমি আরেকটা কথা হ্যাঁ, কই। মিললে কইলেন যে বরাক ভ্যালির মানুষের মধ্যে একটা বদ্ধমূল ধারণা যে বরাক ভ্যালি সবসময় পলিটিক্যালি ডেভেলপমেন্টের ক্ষেত্রে নেগলেক্টেড। আপনার মতামতটা কি তাই এখানে? আপনি একটা দেখুন, লাস্ট 43 ইয়ার্স হয়েছে শিলচর থেকে একজন মন্ত্রী নাই সেটা কি true? শিলচরের মতো। সেটা কি ট্রু? আমরা সন্তোষ মোহন দেব তো হেভি ইন্ডাস্ট্রিজ মিনিস্ট্রি পর্যন্ত ইয়ে করে আইছেন। আসাম ক্যাবিনেটে মন্ত্রী নাই শিলচর থেকে 43 ইয়ার্স। ওকে, ঠিক আছে। এখন প্রশ্ন হয়েছে বরাক ভ্যালি রে অলওয়েজ ব্রহ্মপুত্র ভ্যালি বাঙালি আর অ্যাসামিজের যে কাটিং এজটা, যার লিগা আপনি দেখবা যে বিগত দিনে যে এমপ্লয়মেন্টের জেনারেশনের যে জায়গাটাও আছে, থার্ড এন্ড ফোর্থ গ্রেড চাকরিটা পর্যন্ত আজকের ডেটে নাই। আপনি প্রত্যেকটা অফিসে যাইবা, শিলচর শহরের ডিসি অফিসে যাইন, থানার যাইন, মেডিকেল যাইন, ইচ এন্ড এভরি পিএইচই যাইন, পিডাব্লিউডি যাইন, ওয়াটার রিসোর্সে যাইন, ইরিগেশনে যাইন, যে পরিকাঠামো আমরা আজকের থেকে বেশি দিন না 5 বছর আগেও গিয়ে দেখছি যে 2-4 জনের চিনি, আজকের ডেটে কিন্তু আমরা ওই 2-4 জনেরও পাই না। এক্স্যাক্টলি। এখানের মধ্যে যেমন ইউথ আনএমপ্লয়মেন্ট, হুম, এটা আমরা এখানে বার্নিং ইস্যু, বার্নিং পলিটিক্যাল ইস্যু। ইনফ্যাক্ট এখনের ইউথরা এতই ডিপ্রেসড এটা নিয়ে যে দে আর মাইগ্রেটিং। তো এই যে পলিটিক্যাল ক্রাইসিসটা কংগ্রেস গভর্নমেন্ট যদি পাওয়ারে আয়, তো আপনারা এটা নিয়ে কিটা চিন্তা ভাবনা করছেন? হাউ উইল সলভ দিস প্রবলেম? রোড ম্যাপটা কিটা? সবচেয়ে প্রথম বিষয় হইল আপনি যত পিপিআর মডেলে যাইবা তত আপনার চাকরি শেষ হইতে থাকবে। অর্থাৎ আপনি এএসিবি আসলো, এএসিবি গেছে প্রাইভেট হ্যান্ডে, যত বেশি প্রাইভেটাইজ করবা তত আপনার চাকরি নামবো। কিরকম দেখুন, আজকে আমরা জেনারেলি কিতা হয়, যত ন্যাশনালাইজড ব্যাংক আছে শিলচরে, প্রত্যেকটা শাখা বিভিন্ন জায়গায় আছে। আজকের ডেটে এই সেন্ট্রাল ব্যাংক ইন্ডিয়ার ফার্স্ট ব্যাংক, কিন্তু ন্যাশনালাইজড ফার্স্ট ব্যাংক ইজ সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া ন্যাশনালাইজড ব্যাংক, তার বিভিন্ন শাখা বিভিন্ন জায়গা হইবার কথা আছে। আপনি খেয়াল করিয়া দেখুন, সোনাইতে সেন্ট্রাল ব্যাংকে উঠাইয়া দেওয়া হয়েছে, ওখানে জাস্ট সিএসপি করে দেওয়া হয়েছে। সিএসপি তে 2 জন মানুষ হইলে হয়ে যায়। অথচ একটা যেখানে একটা তার আউটলেট থাকবো সেন্ট্রাল ব্যাংকের আরেকটা ডিপার্টমেন্ট, ওইখানে গিয়ে খুলবো, তার ওইখানে 5টা-7টা স্টাফ লাগবে। এইরকম করে যত বেশি আপনি সুটো করতে থাকবা, আজকে প্রাইভেটের উপরে অত জোর। প্রাইভেট আজকে শিলচর স্কুল আপনি চিন্তা করেন না, এমই স্কুল কতটা বন্ধ হয়েছে। যদি বরাকভ্যালি দেখেন, আমি শিলচর শিলচর কই আর বারবার, যদিও আপনি বরাকভ্যালি যদি দেখেন, শিলচরে এমই স্কুল, ভেঞ্চার স্কুল কি পরিমাণ বন্ধ হয়েছে। এই যে বন্ধর যে বিষয়গুলো, আপনি যখনই পাবলিক সেক্টরে ছোট করতে থাকবা তত আপনার চাকরি কমতে থাকবে। এইবার পাবলিকরে যদি পাবলিক সেক্টরে আমি যত আটাইতাম যাইয়া, যত আমি ছোট করতে যাইতেছি তত আমার কমতে আছে চাকরি, আমি আনএমপ্লয়মেন্ট জেনারেট করতাম কই থেকে। কিন্তু শুধু কি পাবলিক সেক্টর দিয়ে এটা পসিবল? আমরা কি তা আরো ইন্ডাস্ট্রিজ, আরো বেটার ডেভেলপমেন্টের দরকার? না, ইন্ডাস্ট্রি তো পাবলিক সেক্টরে ইন্ডাস্ট্রি হইতে লাগবে, নট ইন প্রাইভেট সেক্টর। হ্যাঁ, ডেফিনেটলি, বাট আমরা ওইদিকেও তো কিছু, এটা নিয়ে আপনার আর কি পরিকল্পনা? এই জিনিসগুলাই যে আজকে গ্লোবালাইজেশন হইতো, আমরা উই আর ইন এ গ্লোবালাইজড ওয়ার্ল্ড, আমার ওইটার লগে মিলিয়া চলতে লাগবে। কিন্তু আমি এটা ভাবলে হইতো না
যে শিলচর উইল বিকাম লাইক লন্ডন। ইট মাইট এই নট। বাট বাট না, আমি পাইতেছি, ওই যে কইলাম যে কোনো কথার পিছিয়ে একটা কন্টেক্সট পাই, অর্ধেক কথায় তো আর শেষ হইতো না। আজকে আমি এখানে বইয়া তো শিলচর ভাবলে হইতো না যে আমি ক্যাশলেস করে দিলাম, সাপোজ একটা কথার কথায় নর্মাল ক্যাশলেস। আজকে ক্যাশলেসে চলে, আমার ইন্টারনেট নাই, তার দোকানে গিয়ে পেমেন্ট দিতাম পারি আর না, আমার কিউআর কাজ করেন না, হোয়াট উইল আই ডু? তো আমার ইন্টারনেট নাই, তার দোকানে গিয়ে পেমেন্ট দিতাম পারি আর না, আমার কিউআর কাজ করেন না, হোয়াট উইল আই ডু? তো আমি আমার ইনফ্রাস্ট্রাকচার রেডি করিয়া তারপরে তো আমি আগাইতাম। আপনার আমি বইবার দিলাম ভাঙ্গা চেয়ার, আর আপনি কইরা না আমি তো ভাই সোফাতে বইতাম, তো ভাঙ্গা চেয়ারের মধ্যে আমি বইলাম যে তখন আমি তো বইতে পারতাম তো অ্যাটলিস্ট। তো কংগ্রেস পার্টি যদি আবার ক্ষমতায় আয় আসামে, তো পাবলিকে কিতা এক্সপেক্ট করতো? অবভিয়াসলি দেয়ার উইল বি লট অফ চেঞ্জেস ইন এ সেন্স যে সবচেয়ে প্রথম দেখো আজকে যে কোনো কেটা কইতাম মানে যে কোনো দল বা যে কোনো পলিটিক্যালি যদি কই, আমি পলিটিক্যাল দল যখনই চিন্তাধারা লয়, এবং এইবারের যে মানে কংগ্রেসের রিটার্ন হওয়ার যে বিষয়টা, যেভাবে গৌরব গোয়েল লিডারশিপে এবং রাহুল গান্ধী যেভাবে নিজেরে আজকের ডেটে ইজ লাইক এ বম, all the political parties are afraid of him, those who are against him, কারণ হ্যাঁ প্রত্যেকটা কথা ওইভাবে কর যার লিগা আসাম গভর্নমেন্টে এই এই মানে আসাম কংগ্রেসে এইবার প্রত্যেকের সাজেশন নিয়ে তার ম্যানিফেস্টোটা ওইভাবে বানান, যার লিগে শিলচর শহরে আপনারা হয়তো জানেন বা জানেন না, আজকের থেকে মাস দেড়েক আগে এখানে এপিসিসি লিডারশিপ অ্যালং উইথ এআইসিসি লিডারশিপ কাছার ক্লাবে একটা অর্গানাইজ করছিল, এবং শিলচরের বিভিন্ন সংগঠন বিভিন্ন পার্সোনাল ব্যক্তিরাও ডাকছিল যে মানে শিলচরের লিগা বা বরাকভ্যালির লিগা কি কি জিনিস প্রয়োজন, এবং এইটাই ম্যানিফেস্টোতে আমরা এইবার শো অফ করবো। এবং সবচেয়ে বড় জিনিস কিটা আমরা আসলে কিটা হয়েছে, ওই যে ইদানিং খুব রিসেন্টলি পার্লামেন্টে একটা ইয়ে দিছে যে রিভাইসড কল, অর্থাৎ আমি 5 বছরের নিয়ে গেছি এখানে গিয়ে কাজ করিয়া, হোয়াট এম আই ডুইং, পাবলিকে তো আমার কল করতে হইব যে এই প্লিটা এবার এই পার্লামেন্টের বিলটা উঠছে, যে আমার 5 বছরে যে আমি কাজ করার লিগে যাই আর যে ম্যানিফেস্টোটা বানাই আমি দিছি আপনাদের, এবং এই ম্যানিফেস্টো অনুযায়ী আমি কাজ করিয়ে আননি। আপনি যদি খেয়াল করিয়া দেখবা লাস্টের 5 বছর, এই যে 2026 এর আগে 2021 ইলেকশন, আপনি বিজেপির ম্যানিফেস্টো উঠে দেখবা এবং নিজে একবার চেষ্টা করবা টিক মার্ক করার কোন কোন কাজ হয়েছে, আপনি দেখবা 100-র মধ্যে 70 থেকে 75 ভাগ কাজ হয়েছেই না। এখানে আপনি কিছু না, আমি কই একদম সিম্পল, আমরা কি তা কোয়া হইলো গ্রিনফিল্ড এয়ারপোর্ট, তারা ম্যানিফেস্টো গ্রিনফিল্ড এয়ারপোর্ট করতে গিয়া সে যদি এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স না নেয়, আমি ইন জেনারেল এজ এ পাবলিক আমার দোষটা কিনা? আমার তো কোনো দোষ নাই। আপনি মিউনিসিপালিটি কইলো না গান্ধীবাগের মধ্যে আমি মল বানাই দিব, গান্ধীবাগের ভিতরে যেটা শিলচরের লাংস যেখান থেকে আমরা হাওয়া নেই, এইটার মধ্যে আমি মল বানাইতাম, চাই বিল্ডিং বানাইতাম, চাই হোটেল বানাইতাম, হোয়াট আর ইনফ্রাস্ট্রাকচার আই এম ডুইং, আমি এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স লটা আমার দরকার, আমি জেনারেল পাবলিক হিসেবে দরকার কিনা আমার জানার, দ্যাটস ইয়োর লুপ হোলস। এইরকম ভাবে যদি আপনি গণ্যা যদি দেখুন ম্যানিফেস্টোটা 2021 এর বিজেপির ম্যানিফেস্টো, আপনি 75 জিনিস পাইতা না, পাইবা কোনটা জানেন? অরুণোদয় পাইবা, কারণ বিজেপির থিঙ্কিংটা হইল যে আমি বেনিফিশিয়ারি বানাইতাম। এইবার বেনিফিশিয়ারি বানানি গিয়ে সে কিতা করতেছে, কংগ্রেসে প্রচুর আগে ওল্ড এজ হোম, এই বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, দিস এন্ড দ্যাট, এরকম প্রচুর বেনিফিটেড স্কিম আছে, কিন্তু কংগ্রেস কোনোদিনই কইছে না যে আমি দিছি, কইছে গভর্নমেন্ট হ্যাজ গিভেন। আজকে খেয়াল করিয়া দেখুন আমার হাতের যে টিকাটা আছে এটা কংগ্রেস গভর্নমেন্টের দেওয়া, তো কংগ্রেস গভর্নমেন্টের, কিন্তু সেই সময় যে টিকাটা দিছিল স্কুলে গিয়া, আমি তখন শিশু বিদ্যান স্কুলে পড়ি, এই টিকাটা নিবার দিন খুব কাঁদছি, কিন্তু সেই সময় কিন্তু আমরা কেউ কইছে না ইন্দিরা গান্ধী টিকাটা দেন, কোনো ফটো দিছে না। অথচ কোভিড এর সময় ভ্যাকসিন নিতে গিয়া তাইনের ফটোটা কিন্তু মধ্যখানে লাগায়। আপনি রেশন লইতে যাইরা ডাইলের যে প্যাকেটটা এটার মধ্যে তান ফটো লাগায়, ইজ ইট হি ইজ গিভিং? ও তো দিয়ে দেন না, দেব তো পাবলিক মানি দিয়া পাবলিকে পাইতো, গভর্নমেন্ট ইজ গিভিং। বাট
কংগ্রেসের টাইমেও কিন্তু খুব একটা ডিফারেন্ট কিছু আসিল না, সবকিছুই রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধী ওপেন ইনস্টিটিউট আর এটা ওইরকমই সবকিছু চলি। আর তো তখনও সেম প্রসেসটাই ফলো হইতে আসিল হয়তো, মানে বিজেপি কিছু নতুন করে করিয়া তো মনে হয়েছে না এখানের মধ্যে। একটাই ভুল হয়েছে কংগ্রেসের, দ্যাট ইজ হইল, যেটা আমি মনে করি, কংগ্রেসে মার্কেটিং করছে না। এক, 2 নম্বর জিনিস হইল, কংগ্রেসে কোনোদিন তার কেডারদারে জিনিস দিছে না। ডু ইউ রিয়েলি বিলিভ সো? ইয়েস, কারণ আজকের দিনে আপনি অরুণোদয় পাইবা, রেশন কার্ড পাইবা, যদি তার মিটিং এ আপনি যান, যদি তার মিটিং এ না যান, নেক্সট দিন আপনার অরুণোদয়টা কাটিয়ে দিবে। ওই ইন্দিরা এবং গান্ধী আবাস যোজনা যোজনা এগুলো যেগুলো আপনি আছে একটু খেয়াল করবা, আপনি তো চলুন, আপনার পাড়ার থাকুন, বরাকবেলির থাকুন, শিলচর থাকুন, আপনার কিনারের বাড়ি বা যেই অরুণোদয় পায় তার একবার খালি জিগাইবা যে তোমার পাড়ার যে মিটিংটা হয় বা তোমার পাড়ার কোনো ধরনের যে এনিথিং অ্যাবাউট অর্গানাইজেশনাল ম্যাটার অফ বিজেপি, আইয়া কইয়া যায়নি গো যাইতে, আর যদি না যাও পরের দিন কি তা হয়। কংগ্রেস ডিডিন দিতা, কংগ্রেসে কোনোদিন কইছেও না, দেখছেও না, জিগাইছেও না। কংগ্রেসে একটাই কাজ করছিল, যেটা কংগ্রেসের ভুল, যে তারা তার মানুষরারে ওইভাবে বলে হে কংগ্রেস করে নিয়ে আগে জিগা তারপরে তারে দিন, এই জিনিসটা করছে না কংগ্রেস। এটা কংগ্রেসের ভুল। এবং এটা কিন্তু ইন ওয়ান সেন্স আজকে যে লাস্ট 2014 থেকে শুরু হয়েছে এবং টিল ডেট অব্দি আপনি খেয়াল করিবেন বিভিন্ন ক্ষেত্রে, মাইনিউটলি খেয়াল করলে পাইবা, ম্যাক্রো হিসাবে পাইতা না, মাইক্রো হিসাবে পাইবা আপনি, যে এই যে জিনিসগুলো হয়েছে এটা কিন্তু কংগ্রেসের লাভ হয়েছে আগামী দিনের লিগা। এমনি এবার কই কংগ্রেসের শিখাই দিয়েছে, আমি ভাইস ভার্সা হয়ে যাইব কোনো সময়। আরেকটু আজকের ডেটে যিনি হেমন্ত বাবু আসেন, আমার সিএম, মাননীয় মুখ্যমন্ত্রী, তাইন কিভাবে সারদার থেকে গিয়া হোয়াইটম্যান মানুষ হয়ে গেল, তাইনের যে তো কেলেঙ্কারি আছে, আজকে যে 12,000 বিঘার কথা উঠতেছে বা বিভিন্ন ধরনের কথাবার্তা আইতেছে, কিচ্ছু আছে গতিকে তো আছে। আজকে শিলচরের স্টেট ফেডের জায়গা, একটু খবর নিবা। বিজেপির তো জার্নিটা বেশ বেশি পুরানা নয়, আসামে তো খুবই নতুন। সেক্ষেত্রে এত বছর কংগ্রেস বা এজিপি আছিল, তো তখন কেন আমরা এত স্লথ আছিল সব, তখন কেন ওই ডেভেলপমেন্টার ওই স্পিডটা আমরা দেখলাম না? এখন নতুন করে আবার পাওয়ারে আইলে হঠাৎ করে স্পিড বাড়ি যাব, এটা আপনার কেন মনে হয়? স্পিড বাড়ি যাইব না, এটা কিতা হয়েছে দেখুন, একটা কিতা হয় যে কোনো আপনি অর্গানাইজেশনে দেখবা তার 3টা জেনারেশন টিকে, মানে 3 ডিকেড থাকে, এরপরে কিন্তু ডাউন যায়। আপনি শিলচর শহরে বিভিন্ন অর্গানাইজেশন দেখবা, পলিটিক্যালি হোক, মানে ধরুন যারা পলিটিক্স লিয়ে কাজ করে, বিজনেস অর্গানাইজেশনের, ক্লাব, স্পোর্টস এর অর্গানাইজেশন হোক, প্রত্যেক অর্গানাইজেশন, যে কোনো অর্গানাইজেশনে এবং যে কোনো পার্সোনাল ফিল্ডেও দেখবা, পার্সোনাল ক্ষেত্রেও, যে এই পরিবারটা 12-12-12, 3-12-36, আফটার 30 ইয়ার্স, মানে আমরা ডিকেড তো 12 বছরে ধরি, কিন্তু ইন জেনারেল 10 বছরের টেনিউরে যদি এভরি 30 ইয়ার্স দ্যার ইজ এ চেঞ্জ। এবং এই হিসাবে গেলে আপনি যদি দেখুন যে একটা লেথার জীবন আই যায় কংগ্রেসে, মানে আই গেছিল, যেটা হে আবার ভাবের এখন, বা এখন মানে ভাবা অলরেডি শুরু হইয়া হেতার একটা জায়গা যাইতেছে, যে রাজকীয় চলতে চলতে একটা রাজকীয় ভাবাই যায় না, হে আর পথে নামতে যায় না, এখন আবার সেই শুরু হয়েছে। কংগ্রেস পার্টির ভাঙনের পিছে কি তা পরিবারতন্ত্রটা একটা রিজন নেই? না, এটা আমি রিজন মনে করি না, রিজন মনে করি না, কারণ হইল আপনি খালি এখানেই পাইতা না, আপনি বিজেপির মধ্যেও প্রচুর পাইবা, প্রচুর মানুষ আছে যারা পরিবারতন্ত্রতে আছে। আজকে আহ, এখানে শিলচরেরই আছে, আমি বেশি দূর যেতাম না, যে আজকে এমপি হয়েছে আমার শিলচরের রাজ্যসভার, তারও পরিবারেরই ব্যাপার। সেই আপনি আগে যে এমপি আসলা তাই না। দেখুন, একটা তো প্রত্যেকটা পার্টির ভিতরেই আছে, কিন্তু কংগ্রেসের ভাঙনের পিছে সবচেয়ে বড় যেটা ভাঙন বলতে কি, মানে তার একটু নিচে আওয়ার দিকটা আমি যদি চাই বা আমি নিজে যদি পার্সোনালি ফিল করি, তাইলে আমি ফিল করবো যে তার রাজকীয় ভাবটা যে আই গেছিল তার ভিতরে, এই জিনিসটা তারে অনেকটা ভাঙছে, যে আই ওয়াজ দ্য কিং, আই এম দ্য কিং অ্যান্ড আই উইল বি দ্য কিং অলওয়েজ, যেটা আজকের দিনে বিরোধী দলের কিছুটা হয়ে গেছে। এবং যে আমরা বর্তমানে আসেন আমার আসামের মুখ্যমন্ত্রী, তাই যেভাবে কইতেছেন, বা আমার যে দেশের
প্রধানমন্ত্রী আছেন তাইনো যেটা কইতেছেন বা যেভাবে তাইনে ডিকটেট করতে চাইলা বা প্রত্যেক ক্ষেত্রে আপনার একদম রিসেন্টলি দেখবা যে এমন এমন পেটি পলিটিক্স আরম্ভ হয়েছে যে আমি নাম বদলে নিলে হয়তো বা জায়গাটা চেঞ্জ হয়ে যাবে। আজকে হয়তো আমরা ভবিষ্যতে এরকমও দেখতে পারি দিল্লির নাম আর কিছু হয়ে গেছে, যেটা অলরেডি চর্চায় আছে আগামী দিনে। তো এরকম বহু জিনিস যেটা পেটি পলিটিক্স যারে কয়, যেটা আমরা মানে আমি ব্যক্তিগতভাবে ফিলই করি না দিস ইজ ওয়ান কাইন্ড অফ, ইটস নট পলিটিক্স, ইটস অ্যাবাউট মানে আই হ্যাভ টু, মানে আমি যেটা কইছি এটাই। That আজকে is again একদম সিম্পল জিনিস, শিলচরের ফ্লাইওভার, শিলচরের ফ্লাইওভার হইতো ওয়েল এন্ড গুড, এটা যদি এলিভেটেড করিডোর হয় তখন হইবটা কি? সেন্ট্রাল রোডের মতো একটা জায়গা, প্রেমতলার মতো একটা জায়গা, যেখানে ভারতবর্ষ কেন পৃথিবীর কোনো জায়গাত নাই আপনি না পানবাজার না ফেন্সি বাজার পাইবা ফ্লাইওভার। কারণ শিলচরের ফেন্সি বাজার আর পানবাজার কিন্তু আমার এই প্রেমতলা আর সেন্ট্রাল। আজকে কলকাতার বড় বাজার কিন্তু আমার এই প্রেমতলা জানিগঞ্জ আর ওটা মানে সেন্ট্রাল রোড। আমার দিল্লির চাউড়ি বাজার আর করল বাজার সরোজিনী কিন্তু দিল্লির কথাটাতেই আইতে আসলাম। দিল্লির এই পরিবর্তন কিন্তু যে করছিল তাইনো কিন্তু কংগ্রেসের শিলা দীক্ষিত, she took a drastic decision and changed everything. সো এরকম একটা ড্রাস্টিক ডিসিশন নেওয়া কোনো সময় ফিউচার ডেভেলপমেন্টের লিগে কিটা জরুরি বলে আপনার মনে হয় না? মনে হয়, কিন্তু আমি যুক্তিগত জায়গা থেকে ঠিক থাকতে লাগবো। তাই কিন্তু চাউড়ি বাজারের ভিতরে ফ্লাইওভার বানাইছেন না, তাই কিন্তু করলবাগের ভিতরে ফ্লাইওভার বানাইছে না, তাই কিন্তু সরোজিনীর ভিতরে ফ্লাইওভার বানাইছেন না। এটা কিন্তু ভিতর, এটা কিন্তু ভিতর। আপনি সিকিম গেলে এমজি রোডটা যেটা আছে, এমজি রোডের উপরে ফ্লাইওভার হয়েছে না কিন্তু। তো আমার সেন্ট্রাল রোডটা তো এমজি রোড, আমি সেন্ট্রাল রোডলে তো জিএস রোড ভাবলে হইতো না। শিলচরে যদি কংগ্রেসে যদি তারা ভাবতো, কোন রুটটা ভাবলেন? আমি ভাবলাম না অবভিয়াসলি, মানে আমি মানে ইন এ সেন্স কংগ্রেস হিসেবে অম্বিকাবর্তীর ফোর্ট থেকে ভাবলাম না, কারণ যেখানে আমার রুটস প্যান আছে, লাগলে আজকের ডেটে ব্যবসায়ীরা কি তা হইতেছে। ডিফিকাল্টিটা তো শুরু হয় ক্যাপিটাল পয়েন্ট থেকে, তো সাডেনলি আজকে আমি ফ্লাইওভার বানাইতাম কেন? ফার্স্ট থিং হইলো আমার এটা, আমার ট্রাফিক কম করার লিগা। যদি আমার ট্রাফিক কম করার লিগা হয় আর কমার্শিয়াল ভেহিকেল যদি ফ্লাইওভার উপরে না উঠে, আমার ট্রাফিক কমে জীবনে। কত পার্সেন্ট প্রাইভেট ভেহিকেল এখান থেকে ডাইরেক্ট মেডিকেল যায়? 100 এর মধ্যে 7-8%, 10% ধরে নিলাম। তো 90% কনজেশন যদি নিচে থাকে, আর আপনি বড় করলে কত বড় করবা? ঐতিহাসিক প্লেস শহর যেগুলা মেইন জায়গা, এইগুলা কিন্তু সেমই থাকে, খুব একটা চেঞ্জেস হয় না। বড় বাজারের কলকাতার কালাকার গার্ডেন পোস্ট অফিস যেখানে আছে, কালাকার গার্ডেন পোস্ট অফিসে এখনো সেম জায়গাতেই আছে, ওই জায়গা কিন্তু ফ্লাইওভার হয়েছে না। তো কালাকার গার্ডেন পোস্ট অফিসটা যেটা, এটা কিন্তু ল্যান্ডমার্ক অফ ক্যালকাটা, ওয়ান অফ দ্য ল্যান্ডমার্ক ইন বড়া বাজার। যে কেউ জিগাইলে বলে কালাকার গার্ডেন পোস্ট অফিসটা কোনটা, বলে ওইখানে যাই গিয়ে আপনি ওই কোনাত গেলে ওইখানে। তো এই যে জিনিসগুলা আপনি এমন একটা জিনিস করতে যাই না যেটার আফটার এফেক্ট আপনি বুঝবেন না। বাট যদি আমি মানে আমরা প্রেজেন্ট গভর্নমেন্টের যদি কথাটা শুনি, তাহলে ইটস নট দেম হু আর সেইং দিস। প্রপার ইঞ্জিনিয়ার্সরা এখানে আইয়া সার্ভে করিয়া প্রপার রিপোর্ট বানাইয়া তারা বারবার একই কথা কর যে দিস ইজ দ্য রুট। তো সেখানে এখন যদি কংগ্রেস পার্টি মনে করেন আজকে বিধানসভা ইলেকশনে বিজেপির বদলা কংগ্রেস পাওয়ারে আই গেল, দেন আর ইউ গোয়িং টু চেঞ্জ দ্য স্প্রিন্ট প্ল্যান? মানে আপনি কি তা আবার ইঞ্জিনিয়ার্সরে আনিয়া আবার এটারে রিভিউ করাইয়া পুরো জিনিসটারে প্ল্যানটারে চেঞ্জ করাইবা? কারণ আপনি কইরা যে মানে এটা আপনার ফিজিবল লাগেন না যে এই ডিসিশনটা, বিকজ দে আর অল। প্রথমত আপনি একটা জিনিস খেয়াল করবা, খুব ইদানিংই ফ্লাইওভারের শিলান্যাস হইব, হইব কিন্তু ঠিক 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 কই হইব? প্রথম প্রশ্ন লই, উইল ইট বি দেয়ার ইন ক্যাপিটাল পয়েন্ট or will it be there in national highway point? ইফ আপনার ইচ্ছা থাকে মনে আপনি ক্যাপিটাল পয়েন্টে করবা, কিন্তু আপনি ক্যাপিটাল পয়েন্টে করবা না, আপনি কই করবা জানেন? আপনি ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে। মানে ফাইনালি ইটস গোইং টু চেঞ্জ এনিওয়ে আপনার মনে হয়? কারণ হইল ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে করলে পরে তার রুট স্প্যান আছে, এট দিস মোমেন্ট কেউ আপনার কালা পতাকা বা কিচ্ছু দেখাইতো না। আপনি এখানে করে নিলে বিধানসভা নির্বাচনে আপনি কই লইলা যে আমি এই দেখো ফ্লাইওভার তোমরা কইছো, আমি ফ্লাইওভার বানাই দিয়া। এইবার ফ্লাইওভারের পিলার পড়বো,
পড়তে পড়তে আইতে থাকবো, আইয়া এখানে যাইবো। আজকে শিলচর শহরের মতো সেন্ট্রাল রোড, ভাওয়াল পয়েন্ট, প্রেমতলার মতো জায়গার দরকার হইলো রোড স্প্যানটা বড় হওয়া। আপনি রোড স্প্যান বড় করুন, কোনো ব্যবসায় আপনারা না করেন না। আপনি নিতা জায়গা নেই না, আপনি 1 মিটার নিতা, 1.5 মিটার নিতা নেই, কিন্তু ফ্লাইওভার বানাইয়া শহরটারে মাটির নিচে করে দিবা না। আপনি একবার চোখ বন্ধ করে খালি চিন্তা করুন, আপনি আমলার পয়েন্টে দাঁড়ানি, অম্বিকাপট্টি পয়েন্টে খালি চোখটা বন্ধ করেন আর প্রেমতলার দিকে তাকাই না, নিজে ভাবুন যে আমি যে দেখতেছি, আমি তো দেখি আর আমি একটা ছাদের নিচে হাঁটিয়া হাঁটিয়া যাই, একটা ছাদ যার নিচে আমি হাঁটিয়া যাইতেছি। আমি একটু প্রসঙ্গটার থেকে বাইরে আইতে হ্যাঁ। মনে করেন আজকে যে পরিস্থিতি আছে, হুম। যেভাবে বিজেপি তারা জিনিসটারে মানে ইলেকশনটারে হুম। প্ল্যান করিয়া রাখছে, দ্য হুম। ফ্রি বিজ এন্ড এভরিথিং, হুম, হুম। সেই ক্ষেত্রে তারারে পজিশন থেকে সরাইতে গেলে কংগ্রেস পার্টির কিতা অন্যান্য পার্টিজের লগে অ্যালায়েন্সে যাওয়াটারে আপনি মানে খুব জরুরি হইয়া পড়ছে মনে হয় না? কংগ্রেস ইজ ক্যাপেবল এনাফ না, ইন্ডিভিজুয়ালি? অ্যালায়েন্স জরুরি আছে, অ্যালায়েন্স জরুরি আছে। অবভিয়াসলি অ্যালায়েন্স জরুরি আছে। কারণ যদিও ইউডিএফ ছাড়া কংগ্রেসের অ্যালায়েন্স জরুরি আছে। দ্যাট মিনস ইউ আর গোয়িং টু গেট টাইড আপ উইথ এজিপি, অন্যান্য যে অন্যান্য আরো পার্টিগুলো কয়েকজন আইতেছে, ছোটখাটো। ইউপিপিএল আছে, তারপরে নুরিন জ্যোতির আছে, অখিল গগৈয়ের পার্টি আছে। সো কংগ্রেস ইজ ওয়ার্কিং অন ইট। ইয়েস, কংগ্রেস ইজ ওয়ার্কিং অন ইট। ওকে, তো আমি একদম শেষের দিকে আই যাই, একদম একটা র্যাপিড ফায়ার টাইপ করি, যেখানের মধ্যে আপনি জাস্ট ওয়ান লাইনার, এই মানে এই সময়ে কংগ্রেসের বিগেস্ট স্ট্রেংথ কিটা? এই সময় কংগ্রেসের বিগেস্ট স্ট্রেংথ হলো ট্রুথ। আর বিগেস্ট উইকনেস, উইক পয়েন্ট? অর্গানাইজেশনাল অ্যাক্টিভিটিস। আপনার পার্সোনাল ওপিনিয়ন হিসাবে হু ইজ আ বেটার এফিশিয়েন্ট লিডার, রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী আর সচিন পাইলট? রাহুল গান্ধী। বরাক ভ্যালির ফিউচার পলিটিক্সের লিগা আপনার কিটা মনে হয় কিটা বেশি জরুরি, ডেভেলপমেন্ট, লিডারশিপ আর আইডেন্টিটি? এট দিস মোমেন্ট লিডারশিপ বেশি জরুরি কংগ্রেসের লিগে। ওকে, আর ওভারঅল দেখতে গেলে ডেভেলপমেন্টটা জরুরি। 100%। কখনো কিটা মনে হয়েছে নি কংগ্রেস ছাড়িয়া অন্য কোনো পার্টি জয়েন করি? নেভার এট অল। যদি আবার কাছাড় জেলা কংগ্রেসের দায়িত্ব আপনারা দেওয়া হয়, নিবা নাকি? এখন যে পজিশনে আছে এখন নিশ্চয়ই নেওয়া দরকার, এবং আমি মনে করি যে যদি আগামীতে আমার দায়িত্ব দেওয়া হয় আবার নিশ্চয়ই নিব। কারণ উই আর টু বি ইউনাইটেড ওয়ান্স এগেইন, ওয়ান মোর টাইম। আরো দরকার খুব বেশি এখন নিজের থেকে ভুলিয়ে অ্যাটলিস্ট পার্টি লেভেলে আরো দেওয়াটা খুবই দরকার। আপনি তো ইউথ পলিটিক্স থেকে আইসেন, আপনি স্টুডেন্ট পলিটিক্সে আসলা প্রথমে, বাট আজকালকার ইউথরা পলিটিক্স থেকে নিজেরা সবসময় দূরেই রাখতে চেষ্টা করে, একটা উদাসীনতা আইছে, এই যে ডিস্ট্রাস্টটা তার মধ্যে, এটার থেকে তারারে আবার পলিটিক্সের প্রতি তারার আগ্রহটা কিভাবে বাড়াইতে চেষ্টা করবা? মানে আপনার কি মনে হয় আপনি হইলে এখানে কি কাজ করবা যাতে তারা পলিটিক্সের প্রতি তারার মানে আগ্রহটা বাড়ে? আমরা যখন পলিটিক্সে আইসি বা সেই সময়কার দিনে 91 থেকে যদি ধরি আমি, তখন দেখবা প্রচুর ডিবেট হইত, প্রচুর কুইজ কম্পিটিশন হইত, প্রচুর হিস্ট্রি আমরা বুঝানি হইত। আমি ফিল করি যত বেশি প্রাসঙ্গিক ব্যাপার নিয়ে এবং বর্তমান যে ঘটনাবলী বা তার প্রেক্ষাপটে যে বিভিন্ন ঘটনা ঘটতেছে, যত বেশি ডিবেট হইব তত তার আগ্রহটা বাড়বে। আর আরেকটা জিনিস হইতেছে যে এখন উদাসীনতা বাড়ার আরো কারণ হইল যে তারা দেখতেছে যে একটা কথা কোয়া হইতেছে, বাট ফর অ্যানাদার নেক্সট 3 days এর মধ্যে ওই কথাটা ছাড়িয়া আরেকটা কথা যাইতে গিয়া, মানে যার গিয়া। কারণ আমরা এখানে কি তাহর আজকে একটা ঘটনা ঘটে, কালকে এটা নিউজ পেপারে বাইর, পরশু দিন ভুলি যা, চতুর্থ দিন আরেকটা জিনিস বাইর। এবং ওই যে প্রথম দিনের যে ঘটনাটা, এই ঘটনার কিন্তু না রিয়াকশন না রিপারকেশন কিছুই আমরা দেখতে পারি না। তো যার লেগে দেখতে পারি না, ইয়াং জেনারেশনে কি তা ফিল করেন যে একটা মানুষে এই কথাটা কইল, এই কথার এগেইনস্টে বা এই কথার ফরে কাজটা তার হইতেছে কি না হইতেছে, এ কিন্তু কাজের মোশন গুলা খুব কম দেখেন। এই কাজের মোশনই যখন এ কম দেখেন, তার নিজের মনে করেন আমি বলবো কি তা করতাম। কিন্তু আমরা কিন্তু একটাই ভাবলে মানে ভুল হইব যে আমি যে ভারতবর্ষের যে কোনো দেশের মানুষ, তার দেশের পলিটিক্সে কিন্তু এর জন্ম থেকে ইনভলভ।
ইয়া তো এই দিক ইয়া ওই দিক, হুম, হুম, হুম। এ কিন্তু জন্মের থেকে তার একটা সে কিন্তু থাকে। কিন্তু এখনের জেনারেশনরা এইটারই মোটিভেট করার লিগা যে কোনো মানে যে ধরনের আমার মনে হয় যেটা সবচেয়ে বেশি দরকার, তারা ইনভলভ ইন ভেরিয়াস কাইন্ড অফ ওয়ার্কস, যেটা যেটা পলিটিক্যালি হয়, ওকে। পলিটিক্যাল ক্ষেত্রে গিয়ে যেটা দরকার পড়ে বেশি। তো আমরা এখানে তো অলরেডি স্টুডেন্ট পলিটিক্স যে এবিভিপি আছে, এনএসইউআই আছে, এরকম অনেক কিছু আছে। তবুও যে এই উদাসীনতা। উদাসীনতার এটার ওয়ান অফ দ্য রিজন হইলো লোকাল যারা লিডাররা থাকে, যে পার্টির হোক, আজকে এবিভিপির হোক, এনএসওয়াই এর হোক, লিডাররা কি তা করে তার যে চিন্তাধারাটা, তার চিন্তাধারাটা বেশি তারার ভিতরে ঢুকাইবার চেষ্টা করে, হুম, হুম। পার্টি আইডিওলজি কম ঢুকে। ওকে। এইটা বেশি দরকার, যেটা আমরা সময় আমরা পাইছি। আজকে আমি যখন 2009-এ কমিশনার হয়েছি, আমার মনে আছে যে তখন দিদেন সন্তোষ মোহন দেব, আমরা বরাকবিরির একজন এবং ভারতবর্ষের একজন লিডার, তাই না মানে ডাকিয়ে নিয়ে একটা কথা কইছেন যে তোমার শোনো, কমিশনার হইছো তো, মানে পুরো সদস্য হইছো তো, তুমি প্রথম যেটা কাজ করবে 1956-এর আসাম মিউনিসিপাল অ্যাক্ট বইটা পানবাজার ওই দোকানে পাইবে, আনিয়ে এটা পড়িও, হুম। পড়িয়া মিউনিসিপ্যালিটিটা বুঝিও এটা কি কি রুলস, কিতা তার সিস্টেম কিভাবে চলে না চলে। আজকের দিনে আমি মানে খুব আশ্চর্য লাগে যে এক একটা পলিটিক্যাল পার্টির যারা লিডাররা আছে, হে তার কেডার রে এই কথা পর্যন্ত কয় না যে তোর যে পার্টিতে আসোস ওই পার্টির কনস্টিটিউশনের বইটা তুই নিয়ে পড়িস একবার, এক্স্যাক্টলি। ইনফ্যাক্ট অনেকে হয়তো জানেই না যে তার পার্টি কনস্টিটিউশনে কি তা কিতা আছে না লেখা। আছে। তো এই জিনিসগুলা যত তুমি মানে মোবিলাইজ করবা, যত বেশি তুমি তারা ইন্সপায়ার করবা, তত এই জিনিসের ভিতরে ঢুকবো। তো একটা মানুষ ভিতরে না ঢুকাইতে পারলে তুমি তো পারতাই না। আজকে আমি কেন কই দিলাম আপনার রিপিট ফায়ারে যে আপনি আমার জিজ্ঞাসন যে কোনোদিন ভাবছো না আমি অন্য পার্টির যাইতে, আমি স্ট্রেট না, কেনে না, ইউ নো দ্য আইডিওলজি। বিকজ আমি ইটস রুটেড। ওইটার ভিতরে আমার রুটেড হয়ে গেছে যে ভাই আমার তো আমি এইটাতে বিশ্বাসী। নাইলে আমি কে, আমার পার্সোনালিটি কি, তা আমার ডেভেলপমেন্ট কই থেকে, ওই চিন্তাধারা না থাকলে আমি তো ওই ডেভেলপমেন্টই পাইতাম না আমার নিজে, আমি আরেকজনের কি তা বুঝাই। থ্যাংক ইউ সো মাচ থ্যাংক এত ইউ, থ্যাংক ইউ। খোলাখুলি আলোচনা করার লিগা। অনেকের অনেক কিছু ক্লিয়ার হয়েছে আজকে, এটা ডেফিনেটলি। তো ধন্যবাদ ওয়ান্স অ্যাগেন। এত সময় আমরা শুনতে আসলাম শ্রী কমল বণিকের কথাবার্তা, খুব খোলাখুলি একটা আলোচনা করছেন। আশা করি এই আসন্ন বিধানসভা ইলেকশনের আগে আপনার একটা মানে খুব একটা ক্লিয়ার আইডিয়া, ক্লিয়ার পিকচার আপনারা পাইবা এই আলোচনার থেকে। ধন্যবাদ এত সময় আমরা সঙ্গে থাকার লিগা। আগামীতে আরো এরকম অনেক অনেক নতুন নতুন গেস্টরে নিয়ে আমরা শোতে হাজির হইমু। ততক্ষণ আপনারা ভালো থাকবা, সুস্থ থাকবা আর সিলেটি চর্চা করিয়া যাইবা। ধন্যবাদ।